সাধারণ মানুষের মতো। যখন ও পাটা এলোমেলো করে না দোলাচ্ছে, যেরকম আমরা বসি না পাটা করে দোলাতে থাকি। আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, আজকে জামাই ষষ্ঠীর সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানি। আজকে তোমরা যারা বনু আছো, ভাই আছে, দাদা ভাই আছে, দিদি ভাই, সবাই খুব আনন্দ করছো, আমিও আনন্দ করেছি। তাহলে চলো আজকে জামাই ষষ্ঠী স্পেশাল তোমাদের দুটো ঘটনা শোনাবো। আর দুটো ঘটনাই কিন্তু ব্যাপক ভয়ের। সবাইকে বলবো প্রথমেই প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে পাশে থেকো। তাহলে চলো বেশি কথা বাড়াবো না, সোজা কিন্তু আজকে যাবো আমাদের নূপুর সাহা মধ্য কলকাতা থেকে পাঠায়। নূপুর বলে, দিদি ভাই আমার 2022-এ বিয়ে হয়, 2023-এ আমি কনসেপ্ট করি। তারপর আমার বাড়িতে সবাই যখন সেই জিনিসটা জানতে পারে আমাদের দুই বাড়ি থেকে, তখন খুব একটা আনন্দ সবারই হয় সেটা। তো সেরকমই আমাদের পরিবারে প্রচুর তখন মানে কি বলবো, নানা দিক থেকে সবাই আমাকে দেখতে আসলে, সেই কি আনন্দ বাড়িতে। আর আমার হাজবেন্ড হচ্ছে একজন বিজনেসম্যান। আমার হাজবেন্ড দেখলাম আনন্দর মাঝখানে ওর যেন মুখটা একটুখানি ভার ভার। আমি তো দেখে ওকে চমকে উঠলাম। আমি বললাম এরকম করে আছো কেন? পাড়া পড়শি থেকে আমাদের যত রিলেটিভস আছে, যে যেখানে থাকে, আমার এই খবরটা শুনে সবাই এত আনন্দিত, কিন্তু তুমি এরকম করে আছো কেন? তখন আমার হাজবেন্ড বলল, আনন্দ তো সব থেকে বেশি আমার, কিন্তু আমার কিছু আশা ছিল যেগুলো আমি করতে পারলাম না। আমি বললাম আশা ছিল করতে পারলে না মানে কেন? আমাদের বেবি হবার পর কি সেই আশাগুলো পূরণ করতে পারবো না? বললো হ্যাঁ পারবো, কিন্তু তাও। আমি তখন ওকে বললাম কি আশা ছিল তোমার এরকম যে আমাদের বেবি আসার জন্য তোমার সেই আশা ভঙ্গ হয়ে গেছে? তখন আমাকে বলল, আমি ভেবেছিলাম বিয়ের পর তোমাকে নিয়ে আমি অনেক জায়গায় ঘুরতে যাব, কিন্তু সেটা আমার হলো না। এখন ডাক্তার যেহেতু বলে দিয়েছে যে তুমি কিন্তু সেরকম ভাবে খুব ডিস্টেন্সে কিন্তু যাতায়াত করবে না, তো বাড়িতে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা তো কোনো মতে কোনো জায়গায় যেতে দেবে না। তারপর প্রায় যখন আমার 3 মাস, তখন আমার হাজবেন্ড আমাকে বলল যে ডক্টরের সাথে আমি কথা বলেছি, তুমি তুমি একটা জায়গায় যাবে। আমি তখন বললাম কোথায় যাব? বলল আমাদের কলকাতার মধ্যে একটা একদম রিভার সাইডে মানে গঙ্গার ধারে ইকো রিসর্ট আছে। আমি খোঁজ নিয়ে দেখেছি, বেশ ভালো অনলাইনে। তুমি ওখানে যাবে? চলো না, একটা সুন্দর গ্রিনারি পরিবেশ, একটা সুন্দর হাওয়া তোমার এখন দরকার। আমি চাই আমাদের বেবিটা যে আসছে সে যেন একদম সব দিক থেকে ভরপুর ইমেজ নিয়ে তৈরি হয়। তো চলো আমরা যাব। তা আমি তখন বললাম তুমি ডক্টরকে জিজ্ঞাসা করেছো তো? বললো তুমি জিজ্ঞাসা করে নাও। তো ডাক্তারবাবুর সাথে আমার রাতে কথা হয়। ডাক্তারবাবু বলল কোনো অসুবিধা নেই, তোমরা তো এরকম কোনো দূরে যাচ্ছ না, আর তোমাদের বাড়ি তো কলকাতায়, আর তোমরা যে রিসর্টে যাবে তোমাদের বাড়ি থেকে 2.5 ঘন্টা ডিস্টেন্স, অনায়াসে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তো সেরকম কথা মতো কাজ। সকাল সকাল উঠে পরের দিন কিছু জামা কাপড় নিয়ে চলে গেলাম। এবার বলি, আমরা সেই রিসর্টে গেলাম, বাড়ি থেকে বেরোলাম সকাল 10:30টায়। আমরা রিসর্টে পৌঁছালাম প্রায় 2টোর সময়। এতটা ডিস্টেন্স না, যদিও আমাদের গুগল ভুল রাস্তা দেখিয়েছিল। আমরা একটু ঘুরে 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 গেছি, মাঝখানে 2 জায়গায় দাঁড়াই, এই করতে করতে একটু সময় লেগে যায়। তো আমরা যেখানে 12:30-12টার মধ্যে চলে যাওয়ার কথা, মিনিমাম 1টা ধরলাম, সেখানে আমাদের 2-2:30 হয়। মানে বুঝতে পারছো, আমার হাজবেন্ড শুধু ঘুরিয়েছে। এবার আমাদের যেহেতু নিজেদের পার্সোনাল কার রয়েছে, তো আমাদের সেরকম কোনো অসুবিধা হয়নি। আমরা দাঁড়াতে দাঁড়াতে এখানে একটুখানি ডাবের জল খেয়েছি, এই দোকানে একটু মিষ্টি খেয়েছি, এরকম করতে করতে যাই হোক আমরা পৌঁছালাম। এইবার বলি, রিসর্টটা আমি জানি না যে আমার হাজবেন্ড সব থেকে বেস্ট যেটা ওখানে কটেজ রয়েছে, সেই রিসর্টের মধ্যে কটেজ রয়েছে যেটা হচ্ছে শুধুমাত্র কাপলদের জন্য। আমার হাজবেন্ড অলরেডি অনলাইনে বুক করে দিয়েছে, এগুলো আমাকে বলেনি। তো আমি যখন গেলাম তখন আমি বলছি কি গো কিরকম ঘর নেবে, আসলে কিরকম জায়গায় থাকবো না থাকবো, অনেক বড় তো গঙ্গার পাড়ে রিসোর্টটা, বিশাল বড়। তো আমার হাজবেন্ড বললো তুমি চিন্তা করো না, আমি সব কিছু তোমার জন্য আগে থেকে বন্দোবস্ত করে রেখেছি। তো আমি বললাম ছাড়, তাহলে তো ভালোই হয়েছে। তারপর আমি দেখলাম না সত্যি ওখানে সব থেকে 2খানা যে কটেজ ছিল ওই রিসর্টের মধ্যে, সেই 2টো কটেজ হচ্ছে সব থেকে এক্সপেন্সিভ। আর যেরকম ভিউ সেরকম মানে দুর্ধর্ষ ওই ইকো রিসর্টের, উফ
খাবারগুলো অপূর্ব স্বাদ, মানে বললাম না, মানে জিভে লেগে থাকার মতো। এইবার ঘটনায় আসি। ওখানে যাওয়ার পর আমি সাবার নিলাম, স্নান টান করে ফ্রেশ হয়ে আসলাম। আসার পর আমি রুমে বসে আছি। আমার হাজবেন্ড আমাকে বলল যে এই নুপুর চলো না একটু বাইরে ঘুরি। আমি বললাম না গো, ভালো লাগছে না। তো বললো দেখো একটু যদি হাঁটো না খাবার পর, তাহলে আমাদের বেবির জন্য ভালো, একটু হাঁটাহাঁটি করো, তুমি কিন্তু হেলদি হয়ে যাচ্ছ। তো এই বলতে আমি বললাম না গো, আমি যাবো না, তুমি হাঁটো, আমি যাবো না, আমার না ঠিক ভালো লাগছে না। তো আমার হাজবেন্ড বললো ওকে তুমি তাহলে রেস্ট করো, আমি একটু বাইরে গঙ্গার ধারটা ঘুরে আসি। আর ওই রিসর্টের একদম গায়ে হচ্ছে গঙ্গার পাড়, এত সুন্দর একটা পরিবেশ। আর ওই রিসর্টে হেন না কোনো ফল গাছ আর ফুল গাছ নেই। হ্যাঁ, তা বলে ফল গাছ বলতে আপেল গাছ এইগুলো না, যেগুলো আমাদের পশ্চিমবঙ্গে হয় সেরকম গাছপালা সবই আছে। ফল আঙুর ফল গাছও রয়েছে, দেখলাম স্ট্রবেরি এগুলোও রয়েছে, এগুলো তো প্রায় আমাদের এখানে এখন সবই পাওয়া যায়। তো আর ফুল গাছ মানে যাবতীয় ফুল গাছ, এত সুন্দরভাবে পরিবেশটা সাজানো। তো রিসর্টটা সত্যি খুবই সুন্দর। আর রিসর্টটা কিন্তু অনলাইনে রেটিংও খুব ভালো। এবার আমরা ওই রিসর্টে যাওয়ার পর যাকে আমার হাজবেন্ড চলে যায়, আমি কিন্তু কোন সময় রুমের মধ্যে ঘুমিয়ে পড়ি, আমার আর হুঁশ নেই। আমার হাজবেন্ডই কিন্তু বাইরে দিয়ে গেটটা লক করে দিয়ে যায়, আমি ভিতরে ঘুমাচ্ছি। তো আমার হাজবেন্ড আমাকে এসে হাত দিয়ে গায়ে ডাকে, এই নুপুর ওটো, বিকালবেলা একটু কফি খাও গরম গরম। তো সত্যি কথা বলতে আমার হাজবেন্ড ওই সময়টা আমাকে যেরকম ভাবে কেয়ার করেছে, আমার মানে আর 5 জনের দরকার পড়েনি, ও একাই 100। তো আমি তখন বললাম যে ঠিক আছে তুমি একটা কাজ করো, একটু কফি আর একটু ব্রেড বাটার আমার জন্য আনাও, আমার খুব খিদে খিদে পাচ্ছে। তো বললো ঠিক আছে। তো ও ওই কটেজের মধ্যে রুমে বসেই ও কিন্তু অর্ডার করবে। তো অর্ডার করা 8 ঘন্টা পর তারা কিন্তু সার্ভ করে যায় আমাদের। এবার খাওয়া দাওয়া করলাম, করার পর রাত্রে যখন 9:30 বাজে, তখন আমার খাবার কোনো ইচ্ছা নেই, কিন্তু আমার হাজবেন্ড বললো এই সময়, যেহেতু ডক্টর আমাদের একটা প্রপার চার্ট দিয়েছিল, যেটা বলেছিল তোমরা এই রুলসটা খুব মেনটেন করবে, এই সময়টা করতে হয়, একটা বেবি তোমার সাথে রয়েছে, তো তুমি তোমার কেয়ার না করো কিন্তু বেবির কেয়ার তোমাকে করতেই হবে, কারণ ও যেন সুস্থ ভাবে স্বাস্থ্য নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে, সেটা তুমি মা, তোমার দায়িত্ব দেখার তোমাকে দেখতে হবে। তো যেহেতু আমার সাথে আমার হাজবেন্ডও ওখানে ছিল, তো উনিও কথাগুলো শুনেছেন, তো সবসময় আমাকে খুব আমার হাজবেন্ড কেয়ার করতো। 9:30টার সময় বললো চলো আমরা তাড়াতাড়ি একটু যাই, খাওয়া দাওয়াটা করে নি, রাতের ডিনারটা। আমি বললাম না গো, আমার খেতে ইচ্ছা করছে না। আর এটা হয় প্রেগনেন্সি অবস্থায় না, পেটটা ভার ভার লাগে, ভরা ভরা, খেতে ইচ্ছা করে না। তো আমি বললাম না, আর তার মধ্যে সন্ধেবেলা ওই কফি আর ব্রেড বাটার খেয়েছি, তার মধ্যে আরো পেটটা ইয়ে হয়ে গেছে। তো যাই হোক, আমার হাজবেন্ড বললো চলো না, দুটো কটা খাবে, তারপরে আমরা একটুখানি রিসোর্টটা ঘুরবো, আর চারিদিকে আলোয় আলো, রিসোর্টটা ঘুরবো, ঘুরে তারপরে তোমার খাবারটা একটু আস্তে আস্তে যখন হজমের দিকে যাবে আমরা এসে শুয়ে পড়বো, চলো। তা আমি বললাম দূর, এসে থেকে বেরোয়নি, এত করে আমার হাজবেন্ড যখন বলছে তাহলে যাওয়াটা উচিত। আমি ওর সাথে বেরোলাম। বেরিয়ে সত্যি কথা বলতে, ওই আগেই বললাম ওখানের যে খাবারগুলো ভেরি টেস্টি, ভেরি টেস্টি। তো যাই হোক, আমরা সব খাবার দাবার খেলাম। আমার হাজবেন্ড বিরিয়ানি নিয়েছিল, আমি প্লেন চিকেনের একটা প্রিপারেশন নিয়েছিলাম, একটু স্যালাড আর রাইস, আদার্স কিচ্ছু খাইনি। আমার হাজবেন্ড ও একটা ফিশের আইটেম খায়, ও মটন বিরিয়ানি খায়, আমি ওসব খাইনি, আমি তো হালকা খাবারই খেয়েছি, তার মধ্যে বাড়ি থেকে বাইরে। তো তো যাই হোক, খাবার পর আমি আমার হাজবেন্ড ওই একদম ফাঁকা সামনে যে মাঠ মতো করা রয়েছে, তার পাশে হচ্ছে গঙ্গা, আর পুরোটা কিন্তু একদম ঘেরা রয়েছে, কেউ গঙ্গায় কিন্তু নামতে পারবে না, নামতে গেলে পিছন দিক দিয়ে ঘুরে যেতে হবে। তো আমরা তো রাতের বেলা কোনো মতে গঙ্গায় নামবো না, তো আমরা ওখানটা হাঁটছি। তা আমার হাজবেন্ড বললো তুমি জুতোটা খুলে, যেহেতু সবুজ ঘাস, তো তুমি ঘাসে হাঁটো, সকালবেলা উঠবে তোমাকে নিয়ে আমি ঘাসে হাঁটবো। তা আমি বললাম ঠিক আছে, তুমিও না সত্যি এখানে এসে একটু ঘুমাতে দেবে না। যাই হোক, দুজনের মধ্যে কথা চলছে, একটু প্রেম একটু ভালোবাসা, দুজনের মধ্যে একটু খুশফুটি করতে করতে অনেকটা সময় ওখানে হাঁটাহাঁটি করি, বেশ ভালো লাগছে। তখন আমার মনে হচ্ছে না যে আমি রুমে চলে যাই, বেশ ভালো লাগে, হাঁটাহাঁটি করছি। এবার যখন রুমে যাই, রুমে গিয়ে আমাদের রুমটা ঠিক কিরকম জানো তো, কাঠের মতো করা, পুরো কাঠের সেট, আর একদম সামনে না দুদিকে কাচ দেওয়া,
সামনেটা, পেছন দিকেও কাঠ দিয়ে করা, আর উপরের চালাটা কাঠ, আর তোমার সামনেটা হচ্ছে একদম কাচের, মানে তোমার কোনো রকম মানে পর্দা যদি তুমি টেনে না রাখো তাহলে ভিতরে সবকিছু দেখতে পারবে বাইরের লোক, আর পর্দা সরালে তুমি বাইরের ভিউ দেখতে পারবে, ঠিক আছে, পর্দা দেওয়া, শুধু কাচ। তো আমার হাজবেন্ড বললো যে রাতের বেলা আমরা যখন রুমে থাকবো তখন না কাছ থেকে পর্দাগুলো সরিয়ে দেবো, দিলে পারে বাইরে এত সুন্দর, বাইরে তো লাইট জ্বলছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর এত সুন্দর গঙ্গার একটা স্রোত, আর ছিল হচ্ছে তখন আমার খুব ভালো করে মনে হচ্ছে পূর্ণিমার সময়, এত অপূর্ব লাগছে সেই গঙ্গা, মানে আমি গঙ্গা তো বহুবার আমরা দেখেছি, কে না আমরা গঙ্গায় গেছি, কিন্তু ওই রিসর্টে গিয়ে ওই পূর্ণিমার সময় এত অপূর্ব গঙ্গার যে দৃশ্য, যখন চাঁদটা ওই গঙ্গার মাঝখানে জলে পড়েছে, আর গঙ্গার জলটা যখন আস্তে আস্তে স্রোত নিচ্ছে, একটা তো কম্পন হয়, উফ, মানে বলে বোঝানোর মতো না ওই দৃশ্যটা। তখন বেরোনোর ইচ্ছা হচ্ছিল না, এখন আমার রুমে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর ভিউ দেখে। তারপর যাই হোক, আমি অনেক চেষ্টা করার পরেও হাজবেন্ড বললো না, রাত হচ্ছে, এখন চলো, তখন প্রায় 11টা বাজে। তো সত্যি কথা বলতে সেই রিসর্টে শুধু আমি আমার হাজবেন্ড ছিলাম না, আরো দুটো ফ্যামিলি ছিল ওখানে, তাদেরও বাচ্চা টাচ্চা ছিল। এইবার আমরা চলে যাই 11টার সময় রুমে। যাওয়ার পর শুয়ে রয়েছি, আমার না শরীরটা অটোমেটিক্যালি খুব ভার ভার লাগছে। তো আমার হাজবেন্ড আমার সাথে অনেক গল্প করছে, টিভি অন করেনি, ও আমার সাথে গল্প করছে, নানা রকম ফানি শর্টস দেখাচ্ছে, মানে আমাকে হাসাচ্ছে, আমি বুঝতে পারছি। আমিও ওকে খুশি করার জন্য নিজে নিজে হাসছি, কিন্তু আমার ভালো লাগছে না, শরীর ভাল লাগছে, আমি জানি না ওই ব্রেড বাটারটা খেয়েছিলাম বলে কিনা পেটটা ভার হয়ে গেছে। আমি ভাবলাম নিশ্চয়ই অম্বল হয়ে গেছে, কিন্তু আমার হাজবেন্ডকে বলছি না, কারণ ও একটুতে অনেক রিয়াক্ট করে। তো এই সময় ওকে আমি কোনো রকম ঘুরতে এসছে, ওরও ইচ্ছে ছিল, ওকে বলে বেকার প্রবলেমে ফেলার কোনো আমার ইচ্ছা ছিল না, আমি বলিনি। তো রাতের বেলা প্রায় 1টা পর্যন্ত আমরা দুজন জেগে কথা বলতে বলতে আমি বললাম, দেখো আমার না শরীরটা কিরকম লাগছে, আমি তো ঘুমাই, তুমি না ওই শর্টস গুলো দেখো, আমি সকালবেলা উঠে হাঁটবো বাইরে, ঠিক আছে, তুমি যদি যাবে আমার সাথে, আর তাড়াতাড়ি শুয়ে পড়ো, নাহলে সকালে তুমি আমাকে ওইখানে নিয়ে যেতে পারবে না, আমি একা একা কিন্তু যাবো না। তোমার হাজবেন্ড আমাকে বললো, তুমি শো নুপুর, আমি তোমার মাথায় একটু হাত দিয়ে দিই। তো আমি শুই, ও আমার মাথায় জাস্ট এরম এরম করে হাতটা বোলাতে থাকে, আমি কখন যেন ঘুমিয়ে পড়েছি। হঠাৎ করে, মানে কি বলবো জানি না কেন এরকম হলো, হঠাৎ করে রাত্রেবেলা একটা কাছের মধ্যে যদি কেউ টোকা দেয়, একটা আওয়াজ হয় না, টং টং করে, ঠিক ওরকম ঠং ঠং করে একটা শব্দ হচ্ছে, কাছের মধ্যে কেউ খুব জোরে মারছে। তো আমার না ঘুম এমনিতে খুব হালকা, আর যেহেতু আমি বাড়ির বাইরে, তো আমার ঘুম হবে এটা তো আমার মানে ধারণার বাইরে হবে না। তো আমি হট করে চোখটা খুলে দেখলাম আমার হাজবেন্ড ফোন কিন্তু ওরকম অন রয়েছে, ওরকম ফোন জানি না কখন ঘুমিয়েছে, রিলস নিজে নিজে চলছে, আর আমার হাজবেন্ড ঘুমাচ্ছে, ও অঘরে ঘুমাচ্ছে। আমি উঠে বসলাম, তখন কিন্তু 3 মাস আমার। তো আমি উঠে বসতে আমি বুঝতে পারছি যে তখনও ওই যে কাছের যে গেটটা রয়েছে, ওই কাছের গেটের মধ্যে কেউ খট 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 করে শব্দ করছে। তো প্রথমে আমি ভাবলাম যে হয়তো কুকুর টুকুর হবে, আবার ভাবলাম এসে থেকে তো কোনো কুকুর দেখলাম না, এত বড় ঘেরা একটা রিসর্ট, এখানে কি কোনো কুকুর ঢুকতে দেবে? এখানে রিসর্টে যারা আছে তারা কি অ্যালাউ করবে কুকুর? হতে পারে রাতের বেলা খাবার লোভে ঢুকে গেছে, এইসব ভাবছি। কিন্তু ওই আমি বসে ভাবছি, এইদিকে এই কাছের গেটের মধ্যে সমানে কিন্তু ওরকম শব্দ অনবরত হয়েই যাচ্ছে। তো আমি ভাবছি এতক্ষণ ধরে শব্দ হচ্ছে, আচ্ছা ঠিক আছে আমি একবার উঠি, তো উঠে গিয়ে, আমার তো গেট খোলার কোনো দরকার নেই, কারণ আমার তো কাছের তো পর্দা রয়েছে, সাদা মোটা পর্দা দেওয়া, পর্দাটা আমি তো সরালেই দেখতে পারবো কুকুর আছে কি বিড়াল আছে কি মানুষ করছে। তো আমি আস্তে আস্তে বেড থেকে নেবে আমি একদম গেটের সামনে যাই, গিয়ে আমি কাছের যে পর্দাটা দেওয়া রয়েছে ওইটাই হচ্ছে সত্যি কথা বলতে গেট, ওই পর্দা সরালে ভেতরে সবই দেখা যাবে, পর্দাটা আমি সরাই। আর ঘরে কিন্তু ওরকম অন্ধকার, একটা শুধু জিরো লাইট জ্বলছে রুমের মধ্যে, যেটা সব রুমেই রয়েছে। তো পর্দাটা সরাতে
আমি না এরকম করে জাস্ট দেখছি, কারণ আমাদের যে কটেজের রুমটা শুরু হচ্ছে, দুপাশে না অনেক গাছ রয়েছে, অনেক গাছ টপে। তো আমি আবার ভালো করে দেখছি টপের পাশে ঠাসে কোনো ছোট কুকুরের বাচ্চা টাচ্চা বসে আছে কিনা। আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, বাইরেটা বেশ আলো, বেশ হাওয়া দিচ্ছে দেখছি। আমি ওই তখন ওই যে পূর্ণিমার চাঁদ একদম আমার সেই দরজা দিয়ে, মানে আমার সেই গেট থেকে, রুম থেকে পূর্ণিমার চাঁদ দেখছি সোজা, আর নিচে দেখছি জল একদম থলথল করছে। আমি পুরো চোখ আমার না থমকে গেছে। আমি দেখে ওখানেই দাঁড়িয়ে রয়েছি। হঠাৎ করে আমি দেখলাম যে গঙ্গার যে রেলিংটা দেওয়া রয়েছে, আমাদের যে রিসর্টটা রয়েছে, রিসর্টের ওপারে ঢালু চাতাল, তারপর গঙ্গা শুরু হয়ে গেছে। ওই ঢালু চাতালের ওখান থেকে আমি দেখছি ঠিক হাফ হাফ বুক পর্যন্ত একটা মেয়েকে দেখা যাচ্ছে। সেই মেয়েটা ওই ঢালু জায়গাটা দিয়ে কীভাবে হাঁটছে ওই রাতের বেলা, তখন প্রায় 2:30-3টে বাজে, আমি জানি না কি করে হাঁটছে। ওই ঢালু জায়গায় হাঁটা তো অসম্ভব, কেউ যদি নাবে তাহলে সে পড়ে যাবে, যদি তার হ্যাবিট না থাকে, এতটাই ঢালু, পুরো গঙ্গায় চলে গেছে। আমি দেখছি ওখানে একটা মেয়ে সাদা কাপড় পরা, ও যতটা বুক পর্যন্ত দেখা যাচ্ছে, সাদা ব্লাউজ দেখতে পাচ্ছি, সাদা ব্লাউজ। আর আমি না ওর মুখটাও দেখতে পাচ্ছি না কোনো মতো। একটা সাইড দিয়ে দেখছি ওরকম হেঁটে হেঁটে যাচ্ছে, আবার হেঁটে হেঁটে এরকম ব্যাক করছে, যেরকম পায়চারি করে। আর চুলটা না এরকম ভাবে ফেলা সামনে, কোকড়ানো কোকড়ানো টাইপের। আমি কিন্তু আলো তো পরিষ্কার দেখছি তো দাঁড়িয়ে, ওর মুখটা আমি দেখতে পাচ্ছি না, চুলে ঢাকা। ও শুধু যাচ্ছে আসছে খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আমি দেখি না, আমি পেটে হাত দিয়ে পেটটা চেপে দাঁড়িয়ে বলছি, ওইখানটা এত ঢাল, একটা মেয়ে রাতের বেলা 2:30-3টের সময় ওই গঙ্গার পাড়ে ও কি করছে? হ্যাঁ, এরকম চুল ছেড়ে সাদা কাপড় পরে, যখন সাদা কাপড় পরে এটা যখন আমি নিজে নিজে একটা রিয়েলাইজ করছি মনে, আমার তখন হট করে মাথায় আসলো, আচ্ছা এইটা কোনো অস্বাভাবিক কিছু আমি দেখছি না তো, হতে পারে এটা কোনো মেয়েই না, আমি দেখছি যে এটা হতে পারে কোনো অশরীরী। আমি সাথে সাথে ওই পথটা ওরকমই কিন্তু খোলাই রয়েছে, আমি তো গেট তো খুলিনি, আমি সাথে সাথে এসে আমার হাজব্যান্ডের পায়ের কাছে বসে না আমি আমার হাজব্যান্ডের পা ধরে ওকে ডাকছি, এই রাজেন্দ্র, আমার হাজব্যান্ডের নাম হচ্ছে রাজেন্দ্র সাহা। আমি যে এই রাজেন্দ্র, একটু তাড়াতাড়ি ওঠো তো। আমাকে বলছে কি হয়েছে নুপুর, তুমি বসে রয়েছো, শরীর খারাপ লাগছে? আমি বললাম না না, শরীর খারাপ লাগছে না, তুমি একটুখানি আমার সাথে এসো তো। বলছে কোথায় যাবে? আমি, তুমি ওঠো না। উঠেছে, তখন আমি বলছি আসো। এবার ও চোখ ডলছে, অঘরে ঘুমাচ্ছিল তো, আমি তো অনেক আগে ঘুমিয়েছি, জানি না বেচারা কখন ঘুমিয়েছে। তো উঠে আমার সাথে আসে। আমি বললাম গেটের পর্দার এখান থেকে তুমি আড়াল থেকে দেখো, ওখানে একটা মেয়ে দেখো পায়চারি করছে। ওইখানে কি করে করছে? যদি মাঠের উপরেও করতো, মানে ওই রিসর্টের মধ্যে, তাহলে মানা যেত যে না, রিসর্টের এখানে করছে মানে হয়তো হোটেলের কেউ বেরিয়ে ঘুরছে, হতেই পারে ঘুরতে এসেছে, হয়তো ঘুম হচ্ছে না, হতেই পারে কোনো কারণে কারোর সাথে কথা বলছে। কিন্তু সেই মেয়েটা তো রেলিং এর ওপারে রয়েছে, গঙ্গার ওখানটা ঢাল, মেয়েটা কি করে হাঁটছে গো? আমাকে আমার হাজবেন্ড বলছে দাঁড়াও ভালো করে দেখতে দাও তো। ও দৌড়ে বাথরুমে চলে যায়, বাথরুম থেকে মুখে চুখে জল দিয়ে আসে, এসে বলছে দেখি সরো তো ভালো করে। তো ও তখন ওখানে ঘুম চোখ ছিল তো, ও দেখতে পাচ্ছিল না। তখন ওখান থেকে ও আমাকে বলছে তুমি বেটের উপর বসো, আমি দেখছি, দাঁড়িয়ে থেকো না। আমি পেটটা চেপে রয়েছে, ও বলছে কি হয়েছে? আমি বলছি কিছু না, তুমি দেখো না। তো ও সেই দৃশ্যটা দেখে যে হ্যাঁ, একটা মেয়ে যার মুখ দেখা যাচ্ছে না, ঝাঁকড়া ঝাঁকড়া চুল ছাড়া রয়েছে, তার ঠিক ব্লাউজ যতটা হয় অতটা দেখতে পাচ্ছি। মেয়েটা এত তাড়াতাড়ি ঢালু জায়গা দিয়ে হাঁটছে কি করে? তো আমার হাজবেন্ড আমাকে বললো যে নূপুর, আমার মনে হচ্ছে না এটা কোনো সাধারণ মেয়ে, এটা অন্য ব্যাপার আছে, বুঝেছো? এসব রিসর্ট, এসব হোটেল, এসব জায়গায় লজে থাকে, বুঝেছো? যা আছে আছে, তুমি শুয়ে পড়ো, আমিও শুয়ে পড়ি, এখানে তো আরো পরিবার আছে দুটো, এত ভয় পাচ্ছ কেন? হোটেলের লোকজন তো আছে। তা আমি বললাম ঠিক আছে। তা আমি না পেটটা ধরে শুয়ে রয়েছি, মানে আমার না পেটের ভিতরটা না কেমন একটা ছটপট ছটপট করছে। আমি আমার হাজব্যান্ডকে বলছি না, ওকে আমি কি বলবো, ঘুরতে নিয়ে গেছে তো আশা করে, ও আনন্দ করছে। তো আমার হাজব্যান্ড আমাকে বলছে জানো তো নূপুর, ওটা না আমার মনে হয় এখানে কোনো ছেলে ঠেলে এসছিল, মেয়েটাকে নিয়ে এসছিল, বুঝেছো তো? মেয়েটাকে এনে না
আমার মনে হয় মার্ডার টাডার করে দিয়েছে, গঙ্গায় ফেলে দিয়েছিল, কিছু তো একটা হবে, বুঝেছো? এটা কিন্তু কোনো সাধারণ মেয়ে না। সাধারণ মেয়ে হলে ওই ঢালের নিচু যে ঢাল জায়গাটা, যেটা পুরো গঙ্গায় গিয়ে মিশে যাচ্ছে, ওখানে কি করে হাঁটবে? এত জোরে পায়চারি করছে আর কোনো দিকে তাকাচ্ছে না কেন? ও যদি কোনো সাধারণ মেয়ে হতো তাহলে তো মাঠের মধ্যে হাঁটাহাঁটি করতো। আমি তখন বলছি কি, আমার না খুব ভয় লাগছে রাজেন্দ্র, কি হবে? আমাদের কিছু ক্ষতি হবে না তো? বললো, দেখো তুমি ভয় পেও না নুপুর, ভয় পেলেই ক্ষতি হবে, নাহলে কিচ্ছু হবে না। যাই হোক, রাতের বেলা দুজন দুজনকে ধরে ঘুমিয়ে পড়ি। সকালবেলা অনেক বেলা করে দুজনেই উঠেছি, কেউ আগে উঠিনি। দুজনে উঠে দুজনে খাটে অনেকক্ষণ শুয়েছিলাম, ভালো লাগছে না উঠতে। তারপরে উঠে বললো, তুমি খাবার খাও, তোমার তো ওষুধ আছে। যাই হোক, সব কিছু খাওয়া দাওয়া হলো, দুপুরে লাঞ্চ টাঞ্চ করলাম একবারে। লাঞ্চ করে দুপুরবেলা আমার হাজব্যান্ড আমাকে বলছে যে, নুপুর, আমার মনে হয় এই জায়গাটা আমাকে নির্বাচন করা ঠিক হয়নি, এখানে মনে হয় কোনোরকম কোনো আত্মার বাস, বুঝেছো? আমার এখন ফিল হচ্ছে খুব ভুল করেছি নুপুর, আমাদের কোনো ক্ষতি হবে না তো? আমি বললাম, তুমি কি বলছো? আমি তোমাকে রাতের বেলা বললাম, তুমি এখন আমাকে বলছো? তো আমাকে তখন হাজবেন্ড বললো যে, নুপুর, এখন তো সন্ধ্যা 6টা বাজে, বেরিয়ে যাবে, আমাদের আর থাকার দরকার নেই, কালকে তো এমনি তো আমরা সকালবেলা চলে যাব, চলো এখন বেরিয়ে যাই। আমি তখন বললাম যে, না, এখন বেরোবো না, কারণ সব গুছাতে হবে, শরীরটাও সেরকম দিচ্ছে না, রাতের বেলা গিয়ে গুছিয়ে নেবো, আর কালকে সকালবেলা তো চলেই যাব, আর তো একটুখানি সময়, কয়েক ঘন্টার ব্যাপার, ও ছাড়ো। যাই হোক, আমরা কিন্তু পরের দিনকে রাতে কোনো কিছু দেখিনি, কারণ কোনো রকম শব্দ পাইনি। আর আমি মানে নিজে পাকামো করে উঠে আমি দেখতেও যাইনি। অনেক রাত পর্যন্ত আমি আমার হাজব্যান্ড শুয়ে শুয়ে গল্প করেছি, সেরকম মোবাইলে মুভি দেখছিলাম, অনেক ফানি ভিডিও দেখছিলাম, হাসছিলাম, কিন্তু ওই দিকটা আমরা এড়িয়ে দিয়েছিলাম। কিন্তু আমি ওখান থেকে পরের দিন সকালবেলা হাজব্যান্ডের সাথে গাড়ি করে আমরা বাড়ি চলে আসি। বাড়ি আসার পরেই সন্ধ্যাবেলা আমার কিন্তু মিসক্যারেজ হয়ে গেল। আমার পেটে তখন 3.5 মাসের যে বাচ্চাটা আমার পেটে নষ্ট হয়ে গেল। সাথে সাথে পেটে যন্ত্রণা, ব্লিডিং আরম্ভ হলো। আমাকে সাথে সাথে সে আমার যে ডক্টর আমাকে দেখতেন ওনার কাছে নিয়ে যাওয়া হলো। ডক্টর বলল, মিসক্যারেজ হয়ে গেছে বেবি, কোনোভাবে, তখন তো সবে একটা ফুল থাকে ছোট, সেরকম তো কিছু হয় না, একটা ভ্রূণ। তো বললো ভ্রূণটা নষ্ট হয়ে গেছে, তোমাদের আবার নেক্সট বার ট্রাই করতে হবে। তো ডাক্তার আমাদের শুধু একটাই কথা বললো যে, তোমরা এমন কি করেছো যার জন্য তোমাদের বেবিটা এরকম ভাবে আসার আগেই শেষ হয়ে গেল, আসার আলোটাও দেখলো না, তার আগে শেষ হয়ে গেল, কি করেছো? আমরা তখন ডাক্তারবাবুকে সব বললাম। তো ডাক্তারবাবু বললো, তাই এরকম ব্যাপার? আসলে কি হয় জানো তো, আমি বলি, যারা মা তারা জানবে, আমিও তো একজন মা। যখন দেখবে পেটে যখন বেবি থাকে না, বাচ্চা, তখন দেখবে মা যদি খুব হাসে, আনন্দ থাকে, তাহলে সেই বাচ্চাটাও না মায়ের গর্ভে খুব আনন্দ ফিল করে, মা যত খুশি থাকে। ওই জন্য ডাক্তার বলে, যখন মানে কোনো মহিলা যখন গর্ভবতী হয়, ডাক্তার বলে যে ওকে না অনেক কার্টুন দেখাবে, গান শোনাবে, ওকে খুব হাসি আনন্দের মধ্যে রাখবে, তাতে বাচ্চাটা খুব ভালো থাকে। আর যখন খুব অশান্তি ঝামেলা বাড়িতে, বা কোনো হট করে একটা ভয় পেলে, এরকম হলে না পেটে, তখন বাচ্চাটাও কিন্তু দেখবে কাঁপে, কাঁপে, ভয় পায়। এটা হয়, যারা মা হয়েছে তারা জানবে। তো এই ঘটনাটা আমাদের নূপুর সাহা মধ্য কলকাতা থেকে পাঠিয়েছিল। বলে, দিদি ভাই, আমি সেদিনকে বিশ্বাস করো শুধু একা দেখিনি, আমার হাজবেন্ড পর্যন্ত দেখেছে। তবে আমরা তার সত্য কি, কি বিষয় কি ঘটেছিল, আমরা কাউকে কিচ্ছু বলিনি, কারণ আমাদের তাড়া ছিল আমরা বাড়ি চলে আসবো, কারণ আমার ওই সময় কিন্তু ওরকম একটা অবস্থা ছিল। আর আমি যদি জানতাম যে আমার সাথে এত বড় ক্ষতি ওখানে গেলে হবে, আমি তাহলে কোনো দিন যেতাম না। তবে আমাদের কিন্তু নূপুর বলে, দিদিভাই, এখনো পর্যন্ত কিন্তু আমার আর বেবি হয়নি, আমরা ট্রাই করছি। তো দর্শক বন্ধু, প্রথম ঘটনাটা তোমাদের কেমন লাগলো? নূপুর সাহা, রাজেন্দ্র সাহার মধ্য কলকাতা থেকে পাঠানো ঘটনা। তো এবার যাব আমি জলপাইগুড়ি থেকে পাঠানো একটি দিদিভাইয়ের ঘটনায়। দিদিভাই আমাদেরকে বলে, আমার বাবা হচ্ছে এক্স আর্মি। আমার বাবা যখন আর্মির রিটায়ার্ড হয়, তারপর থেকে আমার বাবা কিন্তু অন্য কোনো জায়গায় কাজে যায়নি। আর্মি যারা জব করে তারা রিটায়ার্ডের পরে কিন্তু তারা কিন্তু অন্যত্র জব পায় প্রাইভেটে, কিন্তু ওনার বাবা কোনো কাজে যাননি। ওনার বাবার যেটুকু বয়স হয়েছিল, আর ওনার বাবা বলে যে, আমি এখন পুরো অবসর, আমি এখন বাড়িতে থাকবো। তো উনি
রিটায়ার্ড হওয়ার পর যখন বাড়িতে থাকতেন প্রচুর ড্রিঙ্ক করতেন। ড্রিঙ্ক করতে 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 একটা সময় কারোর কথা শুনতেন না। এমনিতে আর্মি যারা থাকে না, বেশিরভাগ মানুষই খুব একঘেয়েমি হয়, মানে ওনাদের কথা তো শেষ কথা, কারোর কথা ওনারা শোনে না। আর যেহেতু উনি আমাদের দিদি ভাইয়ের বাবা খুব ভালো উচ্চ পদে ছিলেন, পোস্টিং, তো বলে আমার বাবা এত ড্রিঙ্ক করতো, এই নিয়ে আমার মা দুবার বাড়ি ছেড়ে চলে যায় তার মায়ের বাড়িতে, মানে আমার দিদা বাড়ি। আমাদের সাথে আমার বিয়ে হয়ে যায়, আমার হাজবেন্ড বোঝায়, আমার বাবা তাও শোনে না। আমার বাবা বুঝতে পারছে পেটে ব্যথা করছে, লিভার ফ্যাটি লিভার হয়ে গেছে, বাবার লিভারের প্রবলেম, তারপরেও মেডিসিন খাবে, হয়তো 1 মাস বন্ধ, তারপর থেকে এমন খাবে ওই 1 মাসের খাওয়া সুদে আসলে বাবা তুলে নিত, এরকম করতো। হঠাৎ আমাদের দিদিভাই বলে আমার হাজবেন্ড বাইরে জব করেন, উনি অ্যাকচুয়ালি বাইরে থাকে হয়তো মাসের মধ্যে 20 দিন 10 দিন বাড়িতে থাকে। ওনার বিজনেস, অ্যাকচুয়ালি বিজনেস, জব বলা ভুল হবে, দিদিভাই বলে ওনার বিজনেসের সূত্রে ওনাকে বাইরে থাকতে হয়, মাসের পর মাস উনি বাইরেই থাকেন। তো আমার বাবা হট করে, আমি তখন বাবার বাড়িতে ছিলাম, আমার হাজবেন্ড যখন থাকে না তখন আমি প্রায়শই আমার বাবার বাড়িতে আমি চলে আসি, কারণ আমি একটাই মেয়ে আর আমার হাজবেন্ড একটাই ছেলে। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই, ঠিক আছে, আমার হাজবেন্ড না থাকলে আমি একা অন্ধের মতো কি করব। আমার এত বড় বাড়ি ঘর, আমি সব লক ঠক করে দিয়ে চলে আসি, কাজের বউরা রয়েছে। যখন আমি আবার আমার শ্বশুর বাড়ি রিটার্ন যাই তখন আমি কাজের বউদের ফোন করে বলি, ওরা এসে আবার সব ক্লিন করে দেয় ঘর বাড়ি, আমি আবার থাকি, এরকম করি। যখন আমার হাজবেন্ড থাকে না তখন আমি সোজা চলে আসি আমার মায়ের কাছে। হঠাৎ করে একদিন মায়ের কাছে আসলাম সকালবেলা, জলপাইগুড়িতে দিদিভাইয়ের বাড়ি। দিদিভাই বলে হঠাৎ করে বাবার পেটে ব্যথা রাত থেকে। মা আমাকে বললো, জানিস তোর বাবার রাত থেকে পেটে ব্যথা। এই লোকটাকে বলে বলে পাগল হয়ে গেলাম, বলেছি মদ খাবে না মদ খাবে না, তারপরেও শোনে না রে। দেখ খাটের তলায় একদম মদের মনে হচ্ছে বার খুলে রেখে দিয়েছে, নানা রকমের ইংলিশ মদ সাজিয়ে রাখা। তো এই শুনে আমি তখন বাবাকে খুব বকা দিলাম, বললাম বাবা বলো তো, আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই, তোমরাই তো আমার সব। আজকে যদি তুমি চলে যাও তাহলে বলো তো মা একা হয়ে যাবে। আজকে যেরকম তোমার জামাই কাজের সূত্রে বাইরে চলে গেছে, আমি একা এখানে এসে পড়ে রয়েছি, বলো তো তুমি চলে গেলে পারে তখন মা কি করবে? হ্যাঁ সে হয়তো মা আমার কাছে যাবে, কিন্তু বলো তো একা একা মায়ের ভালো লাগবে? তোমরা দুজন রয়েছো, এরকম করলে তোমার হয় বলো তো? তুমি কি বয়স হয়নি? তুমি কি বড় হওনি? বাবাকে বকা দিলাম। তখন আমার বাবা হেসে বলল, আরে আমার কিছু হবে না, বুঝিস না আমার অনেক স্ট্রং পাওয়ার আছে, বুঝেছিস, আমার হাড়ে যা জোর আছে না তোর স্বামীরও নেই। তো বাবা সব সময় এরকম নিজেকে সব সময় দেখায়। তো গেল। এরপর ঠিক মা বলল যে মা খেতে আয়। মা আমার জন্য চিকেন মহারানী রান্না করেছে, যেটা আমি খুব ভালোবাসি মায়ের হাতে খেতে। তো মা চিকেন মহারানী আমাকে বললো যে এটা খা, আর ভাত করেছি একটু ঝুরি আলু ভাজা, আর সাথে রয়েছে একটু মুগের ডাল, এগুলো তুই খা। আমি তোর বাবাকে মুগের ডালটা দেবো না, দেখি বাবা কি খায়, নালে চিড়ে দই মেখে দিই টক দই দিয়ে। এইসব কথা মা আমাকে রান্নাঘরে দাঁড়িয়ে বলছি, যেখানে আমি খাচ্ছি ডাইনিং এ বসে। হট করে বাবা কি বলবো দোতলার উপর দিয়ে, আমার মায়ের নাম উমা, উমা উমা তাড়াতাড়ি এসে আমার বুক ব্যথা করছে, চিৎকার পাচ্ছে। আমার তো খাওয়া উঠলো মাথায়, আমি সাথে সাথে মায়ের সাথে ছুটলাম উপরে। উপরে গিয়ে দেখলাম বাবা খাট থেকে নিচে পড়ে আছে, ওখানে দাপড়া দাপড়ি করছে বুকে হাত দিয়ে। তখন আমি বললাম বুকে হাত দিয়ে কি হয়েছে বাবা? বুক ঠুক ডলছি। বাবা হট করে দেখলাম আস্তে 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 ঘামতে শুরু করলো, পুরো শরীর ছেড়ে দিল, সেন্সলেস হয়ে গেল। আমি কোনো রকমে পাড়ার যে কাকিমা জেঠিমা আরো সব ছেলেরা রয়েছে সবাইকে বলে অ্যাম্বুলেন্সে করে তড়িঘড়ি বাবাকে জলপাইগুড়ি হসপিটালে ভর্তি করি। এইবার ঘটনাটা হয় যখন বাবার ওখানে চিকিৎসা চলছে, রাতের বেলা আমাদের বাড়িতে কোনো ছেলে নেই যে থাকবে ওখানে। তো ওখানে একজনকে রাখা হয় বাবাকে দেখার জন্য। বাবা যেহেতু উনি জেন্টস ওয়ার্ড ছিল, তো জেন্টস একজনকে দাদাকে রাখা হয়। আমি বললাম দাদা আপনি থাকেন, আমার বাবার যা দরকার লাগবে বাবাকে দেখবেন, বাবার যদি হুঁশ আসে, বাবা কি বলছে না বলছে, আমি সারা রাত বাইরে থাকবো, আপনি আমাকে বলবেন। বললো ঠিক আছে। মা কান্নাকাটি করলো, মাকে বাড়িতে পাঠিয়ে দিলাম, আর আরো লোক গিয়েছিল তারা সবাই চলে এলো। এবার আমি বসে রয়েছি, কি বলবো, জলপাইগুড়িতে ওই হসপিটালটা আছে, ওই হসপিটালের পেছন দিকটায়
একটা বসার জায়গা রয়েছে, ওখানটা আমি বসে আছি, আমার সাথে আরো দুজন মহিলা বসে রয়েছে ওখানে। তো আমাকে দেখে বললো, তুমি কি এখানেই থাকো? আমি বললাম হ্যাঁ। এবার হয় না, একসাথে বসে থাকলে রাতের বেলা কেউ তো ঘুমাচ্ছে না, মশার কামড়, তো একে অপরের সাথে পরিচয় করছি, কথা বলছি। হট করে তারা উঠে, তারা আবার দুজন আমার আগে থেকেই কথা বলছিল, তো তারা উঠে দেখলাম কিছুক্ষণ পর চলে গেল, আমি ওখানে একা বসে আছি। আমার এত ভয় লাগছে, আমি কিন্তু কোনো খারাপ চিন্তা মাথায় আনিনি, কোনো রকম ভয় পাওয়ার মতো কোনো কিছু হয়নি। আমি একা বসে হঠাৎ করে না আমার গা ভার হয়ে গেল, সারা শরীর না কাঁটা দিচ্ছে, অটোমেটিক্যালি কাটা কাটা দিচ্ছে। আমি না মানে এদিক ওদিক এদিক ওদিক দেখছি, মানে চারদিকে দেখছি, দেখতে দেখতে আমার হট করে, আগে কিন্তু আমি লক্ষ্য করিনি, হট করে আমার চোখ গেল ঠিক আমি যেখানে বসে রয়েছি আমার বাঁ হাতে সোজা লাইট জ্বলছে, ওইদিকে দেখলাম একটা সাদা মতো একটা, মানে কি বলবো, ওই যে লেখা থাকে না হোটেলে নেম প্লেট লাগানো যেরকম, ওরকম একটা কিছু লাগানো রয়েছে, আর লাইটও জ্বলছে দূরে। আমি না দেখে ভাবলাম যে ওখানটা কি দোকান টোকান নাকি বন্ধ, অনেক সময় হয় না চায়ের দোকান বা হসপিটালে ক্যান্টিনও তো থাকে, আমার তো আগে যাতায়াত নেই, আমি জানি না। আমি দেখে আমি ভাবলাম কি একবার তো গিয়ে দেখি, দূর থেকে না বুঝতে পারছি না, ওই শুধু কিছু একটা লেখা রয়েছে। আমি যখন হেঁটে হেঁটে যাই সামনেটা, তখন দেখলাম লেখা রয়েছে লাশ কাটা ঘর। আমি ওই লাশ কাটা ঘর দেখে ওখানেই দাঁড়িয়ে পড়ি যে আমি এখানে কেন আসলাম। আর অতক্ষণ আমি কোনো দুর্গন্ধ পাইনি, যখন আমি দেখলাম নেম প্লেটে লেখা রয়েছে লাশ কাটা ঘর, ওই লাশ কাটা ঘর তালা দেওয়া রাতের বেলা। আর বিশ্বাস করবে না, ওখানে যে কি পচা দুর্গন্ধ আমি বলে বোঝাতে পারবো না, এত বিচ্ছিরি গন্ধ, এতক্ষণ পাইনি, কিন্তু ওই যখন চোখে পড়ে লাশ কাটা ঘর তখনই আমি ওই নোংরা পচা, রক্ত পচা, মাংস পচা গন্ধ পাচ্ছি। আমি কোনো রকমে ওখান থেকে হনন হনন করে এসে সোজা যেখানে বসেছিলাম ওখানে বসতেই দেখলাম একজন মহিলা আসলো। তো ওই মহিলাটি আবার আগে যারা ছিল তারা না, অন্য কেউ আসলো। দেখলাম মহিলাটি মাথায় না ঘুমটা দেওয়া, তো কিরকম একটা আমার লাগছে। আর আমি তখন ভাবছি দূর, আমি ভয় পেয়েছি তো, তার জন্য হয়তো আমার এইসব মাথায় ঘুরছে। আমি তখন চুপ করে ওখানে বসে আছি, আমি ওনার সাথে কথা বলছি না। সেই মহিলা এসে না ঠিক আমার থেকে 2 হাত দূরে বসলো, মাথায় কিন্তু ওরকম কাপড় দেওয়া, আমি ওনার মুখ দেখতে পাচ্ছি না। মানে কিরকম একটা অদ্ভুত লাগছে আমার, আমি বলে বোঝাতে পারবো না ওই সময়টা। আর পুরো ফাঁকা, কেউ নেই, ওই যেখানে আমি রয়েছি ওখানে কেউ নেই, হয়তো সামনের গেটের দিকে হয়তো আছে লোকজন, আমি তো বসেছি মরতে ওখানে এসে, জানি না কেন। বউটা আমাকে হিন্দিতে বলছে পানি পিওগে, পানি পিওগে, 2 বার বললো। আমি না ওনার দিকে শুধু তাকাচ্ছি, যে জানি না শুনি না চিনি না, আমাকে বলছে জল খাবে জল খাবে, কি ব্যাপার, কোনো কথা বলিনি, আমি শুধু মানে না, এটা আমি বোঝাচ্ছি। তো কিছুক্ষণ পর দেখলাম উনি পাটাকে তুলে বসলো, যেখানটা আমি বসে রয়েছি পাটা তুলে বসে না পাটাকে দোলাচ্ছে, আর পাটা কাপড় দিয়ে ঢাকা, ঠিক আছে, কাপড় দিয়ে ঢাকা, পাটা দোলাচ্ছে। আমি মানে আমার বিরক্ত লাগছে, এমনি ভয় লাগছে, ওনার সাথে কথা বলতে পারছি না হিন্দি কথা, আর হিন্দি আমি পারি না ঠিক মতো বলতে, তো বুঝতে পারি, তো ওরকম করছে। আমি না ওনার দিকে দেখছি যে মানুষটা কিরকম একটা অ্যাটিটিউড করছে, এখানে বসে পাগল নাকি, হ্যাঁ কিরকম করছে, মানে একটা অদ্ভুত মানে করছে ওখানে বিহেভিয়ার, আমি বলে বোঝাতে পারবো না, এমনিতে ভয় পেয়ে মরে আছি। তারপর কি বলবো, আমি ওনার দিকে তাকিয়ে রয়েছি, উনি আমাকে আবার কিছুক্ষণ পর বলছে পানি পিওগে, পানি পিওগে। আরে ভাই, আমি তখন বললাম যে না না, আমি জল টল খাবো না, আপনার কি, আপনার কাছে জল চেয়েছি, আপনার কিসের অসুবিধা বলুন তো, ওইদিকে যান না, আপনার গা দিয়ে কিনা পচা গন্ধ বেরোচ্ছে, আমি বাংলায় ওনাকে বলছি। মানে এতক্ষণ পর না ওই যে একটা গুমড়ে মুচড়ে ভয়তে ছিলাম, মানে একদম ব্লাস্ট হয়ে গেছি, আমি বলছি। তখন উনি হাসছে, জানো তো, বসে বসে না মুচকে মুচকে হাসছে। আমাকে দিদিভাই বলে সেদিনকে আমি জানি না, ভগবান জানে সে চুড়াল ছিল না কোনো পিসাচ ছিল না পেদনি ছিল, কি ছিল, আমি হাওয়া দিচ্ছে, আমি লক্ষ্য করলাম ও যে পা দোলাচ্ছে, ওর পায়ের যে পাতাগুলো না বেশ এত বড় বড়। প্রথমে যখন ও পাটা তোলে, ওর যে কাপড় ঢাকা ছিল তো, আমি তত লক্ষ্য করিনি, তো তখন মনে হচ্ছিল সাধারণ মানুষের মতো। যখন ও পাটা এলোমেলো করে না দোলাচ্ছে, যেরকম আমরা বসি না পাটা করে দোলাতে থাকি, ঠিক ওরকম দোলাতে দোলাতে একটা সময় হাওয়া দেয়, আর ও তো ওরকম আমাকে জ্বালিয়ে খাচ্ছিল।
ওই হাওয়াতে না যখন পাটা কাপড় থেকে সরে যায়, তখন আমি দেখলাম ওর পা একটা সাধারণ মহিলার থেকে অনেক বড়, আর নখগুলো না এরকম মুচড়ে গেছে কালো কালো। ওই দেখার পরে আমি ওখানে আর কোনো মতে বসে না থেকে ওখান থেকে ওনার সামনে দিয়ে উঠে হন করে কিছুটা এগিয়ে গিয়ে দৌড় একদম সোজা জলপাইগুড়ি হসপিটালের একদম গেটে। ওখানে যখন যাই তখন দেখলাম ওখানে কিছু মানুষজন রয়েছে। হ্যাঁ, কিছু মানুষজন ওখানে রয়েছে। তখন তারা বললো যে আপনি এরকম হাঁপাচ্ছেন কেন, কি হয়েছে? আমি বললাম দাদা আর বলবেন না, প্রচন্ড ভয় পেয়েছি। ওখানে এরকম একজন মহিলাকে আমি দেখলাম, বুঝতে পারছি না সেই মহিলাটা আমাকে এরকম ডিস্টার্ব করছিল, তার পা দাদা অধিক মাত্রায় বড়। তখন ওখানে বিশ্বাস করবে না, কিছু হসপিটালেরই কর্মী তারা নিজেরা নিজেদের দিকে তাকাতাকি করছে। যেটা আমি পরে শুনতে পারলাম, ওইটা নাকি কয়েকদিন ধরে ওরকম ধরনের কোনো একজন মহিলাকে নাকি অনেক পেশেন্টের বাড়ির আত্মীয়রা নাকি ডেকেছে। এবার সেই মহিলাটিকে যখন এর আগেও যারা দেখে বলেছে, ওখানে যারা ছেলেরা থাকে তারা যখন ছুটে যায় দেখে ওই স্থানে যেখানে কেউ দেখে ওখানে সে নেই। এটা কিন্তু আমাদের দিদিভাইয়ের একদম বলা সত্য ঘটনা। দিদিভাই বলে ওর পর থেকে আমি আবার খবর নিই যে হসপিটালে সত্যি সত্যি ওরকম হচ্ছে কিনা। তো অনেকে বলছে যে না দেখেছি, কেউ বলছে না দেখিনি, জানি না সে কে ছিল। তো দর্শক বন্ধু, দুটো ঘটনা তোমাদের কোনটা ভালো লেগেছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করছো, যেরকম ভাবে করো ঘটনা পাঠাও। আজকে আসবো, সবাই খুব ভালো থেকো। দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টায়। আর অবশ্যই বলবে জামাই ষষ্ঠীতে কে কিরকম গিফট পেয়েছো আর কত কি আইটেম খেয়েছো, অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও, ঠিক আছে? আজকে আসছি, সবাই খুব ভালো থেকো। চলো টাটা।